আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও থামছে না সীমান্ত হত্যা। মিয়ানমারে রাতভর তল্লাশি, দিনে বিক্ষোভ চলছেই। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ৩৭তম সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। বিস্তারিত খবরে জানবেন ওমান সাগরে তৈরি হবে ইরানের সর্ববৃহৎ সমুদ্র বন্দর। স্বপ্নের লন্ডনে স্বপ্নভঙ্গের দহনে বাংলাদেশি শিক্ষার্থীরা। সবশেষে জানবেন প্রতিশোধ নিতে নেমে পড়েছেন ট্রাম্প। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও থামছে না সীমান্ত হত্যা। বাংলাদেশ ভারতের সম্পর্কে যেন গলার কাটা। ২০০০ সাল থেকে ২০২০ দুই দশকে ১২০০-র বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে বিএসএফ এর গুলিতে। নয়াদিল্লির পক্ষ থেকে ঢাকাকে বারবার আশ্বাসের পরও লাশের সংখ্যা তো কমেইনি, বরং আরও বেড়েছে। তবে ভারতের চারপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে তার মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব থেকে বন্ধুত্বপূর্ণ। চীনের সঙ্গে সংঘাত, পাকিস্তানের সঙ্গে চিরবৈরিতা, আফগানিস্তানের সঙ্গে জঙ্গিবাদ, মিয়ানমারের সঙ্গে বিচ্ছিন্নতাবাদ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গে রাজনৈতিক টানপোড়েন, আরও কত কি। সেদিক দিয়ে তেমন কোনো বড় বিরোধ নেই ঢাকা নয়াদিল্লির। তবুও গুলির ঘটনা প্রতিনিয়তই ঘটছে সীমান্তে। চোরাচালান বা অপরাধের ধোঁয়া তুলে সীমান্তে অস্ত্র চালানোর বিষয়টি কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরেও বিষয়টি উত্থাপিত হলে সীমান্ত অপরাধ কমানোর তাগিদ দেওয়া হয়। যা নিয়ে বিশ্লেষকরা বলেছেন, অপরাধের সঙ্গে হত্যা মেলালে চলবে না। সাবেক কূটনৈতিক শমশের মোবিন চৌধুরী বলেন, শ্রীলঙ্কার জেলেরা প্রায় সময় দেখা যায় ভারতের সমুদ্র সীমা অতিক্রম করে মাছ ধরতে যায়, আর ভারতের নৌবাহিনী বা কোস্টগার্ড তাদের গ্রেপ্তার করে। সেই দৃষ্টান্ত তো আমাদের সামনে রয়েছে। শুধু বাংলাদেশের বর্ডারে কেন হত্যাকাণ্ড ঘটছে? স্থল বর্ডার বলে কি এখানে হত্যাকাণ্ড ঘটছে? এবং এই চোরাচালানের সাথে কি শুধু বাংলাদেশিরা জড়িত, নাকি ভারতের কেউ এখানে জড়িত আছে? মানবাধিকার সংস্থার মতে ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে কমপক্ষে ১১৮৫ বাংলাদেশিকে গুলি বা নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। ২০২০ সালে সর্বাধিক আরও ৫১ জনের মৃত্যু হয়। এ অবস্থায় বিএসএফ এর বিরুদ্ধে ওঠা সীমান্ত হত্যার অভিযোগ তদন্ত করতে ভারতকে আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আন্তর্জাতিক বিশ্লেষক মেজর আমিন আহমেদ আফসারের মতে, মুখের কথা নয়, রাজনৈতিক সদিচ্ছার দরকার সীমান্ত হত্যা বন্ধ করতে। মিয়ানমারে রাতভর তল্লাশি, দিনে বিক্ষোভ চলছেই। রাতভর নিরাপত্তা রক্ষীরা বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে, গ্রেপ্তার করছে একের পর এক মানুষ, কিন্তু কিছুতেই বিক্ষোভকারীদের ঘরে ফেরাতে পারছে না মিয়ানমারের সামরিক জান্তা। রবিবারও হাজার হাজার মানুষ অভ্যুত্থানের প্রতিবাদে এবং নেত্রী অং সান সুচির মুক্তির দাবিতে বিভিন্ন শহরে রাস্তায় নেমে পড়েছেন। সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালয়ে। এছাড়া বিক্ষোভ হচ্ছে কালে এলাকার ভারতীয় সীমান্তের কাছে ইয়াঙ্গুনের দাউই শহরে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে কমপক্ষে ৫০ জনকে হত্যা করেছে দেশটির সামরিক জান্তা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, আজ রবিবার দিনের শুরুর দিকে সেনাবাহিনী এবং পুলিশ ইয়াঙ্গুনের কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে। তারা এ সময় গুলি ছুড়েছে। কাউকতারা শহর থেকে কমপক্ষে ৩ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় অধিবাসীরা তা বলতে পারছেন না। একজন নারী বলেছেন, এর মধ্যে একজন অভিনেতা ও তার ছেলে রয়েছেন। ওই নারী বলেন, সেনাবাহিনী ও পুলিশ এসে আমাদেরকে ঘর থেকে পুরুষদের বাইরে বের করে দিতে বলে। এ সময় আমরা বলেছি, তাহলে আমাদেরকেও সঙ্গে নিয়ে যাও। বর্তমানে বিলুপ্ত পার্লামেন্টের একজন সদস্য সিতু মুয়াং ফেসবুকে এক পোস্টে বলেছেন, অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জন্য কাজ করেন এমন একজন আইনজীবীকে খুঁজতে থাকে সেনারা। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের পরামর্শ গ্রুপের মতে, শনিবার পর্যন্ত সামরিক জান্তা কমপক্ষে ১৭০০ মানুষকে আটক করেছে। তবে রবিবার রাতে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি। ওই গ্রুপটি আরও বলেছে, সেনা সদস্যরা আটক ব্যক্তিদের ঘুষি মেরেছে, বুট পরে লাথি মেরেছে, তাদেরকে প্রহার করেছে এবং টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে গেছে। নিরাপত্তা রক্ষীরা প্রবেশ করেছে আবাসিক এলাকায়, আরও বিক্ষোভকারীকে গ্রেপ্তারের চেষ্টা করেছে, বিভিন্ন বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে, অনেক বাড়ি তছনছ করে দিয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ৩৭তম সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ।
ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে টানা ৩৭তম সপ্তাহে বিক্ষোভ হয়েছে। গতকাল বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী ও নেতানিয়াহুর সমর্থকরা বিক্ষোভকারীদের উপর সহিংস আক্রমণ চালায়। পবিত্র আল কুদস জেরুজালেম শহরে নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনের সামনে এবং আরও বহু সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ ব্রিজের উপর বিক্ষোভকারীরা মিছিল সমাবেশ করে। গতকাল অধিকৃত ভূখণ্ডের হাজেরা নামক স্থানে নেতানিয়াহুর একটি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল। বিক্ষোভকারীরা সেখানেও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেখানে নেতানিয়াহুর সমর্থকরা বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। আগামী ২৩শে মার্চ ইসরায়েলে আবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২ বছরের মধ্যে এ নিয়ে ৪ বার ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষমতা ছাড়ার দাবিতে এমন বিক্ষোভ নেতানিয়াহুর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। ঘুষ গ্রহণ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের জন্য গত নভেম্বর মাসে নেতানিয়াহুকে ইসরায়েলের আদালত অভিযুক্ত করে। তবে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ইসরায়েলের গণমাধ্যমের নির্বাহীদেরকে নেতানিয়াহু $50 কোটি ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যাতে গণমাধ্যমগুলো তার পক্ষে সংবাদ কভারেজ দেয়, যা নেতানিয়াহুর দ্বিতীয় দফা নির্বাচনে বিজয়ী হতে সাহায্য করবে। ওমান সাগরে তৈরি হবে ইরানের সর্ববৃহৎ সমুদ্র বন্দর। ওমান সাগরে নির্মাণ করা হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্ববৃহৎ সমুদ্র বন্দর। ইরানের বন্দর ও মেরিটাইম অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাস্তাত গতকাল একথা জানিয়েছেন। তিনি জানান, ৩ ধাপে বন্দর নির্মাণের কাজ করা হবে এবং এই বন্দরের ধারণ ক্ষমতা হবে ১০ থেকে ২০ কোটি টন। তিনি বলেন, এটি হবে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর। মোহাম্মদ রাস্তাত জানান, হরমুজগান প্রদেশের জাক্স কাউন্টির মোবারক পর্বত এলাকার কাছে ওমান সাগরে এই বন্দর নির্মাণ করা হবে। তিনি বলেন, বন্দরের উন্নয়ন ও বাণিজ্যিক বন্দর প্রতিষ্ঠা করা ইরানের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইস্যু। তিনি বলেন, ওমান সাগরে বন্দর নির্মাণের একই পদক্ষেপ ইরানের বন্দর ও মেরিটাইম অর্গানাইজেশনের পক্ষ থেকে একটি কৌশলগত পদক্ষেপ। স্বপ্নের লন্ডনে স্বপ্নভঙ্গের দহনে বাংলাদেশি শিক্ষার্থীরা। স্বপ্নের লন্ডনে পা রেখেই স্বপ্নভঙ্গের দহনে হতাশায় দিন কাটছে বাংলাদেশি শিক্ষার্থীদের। করোনা ভাইরাস মহামারীতে বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম তো দূরের কথা, ক্যাম্পাসেও পা রাখতে পারছেন না দেশ থেকে আসা নতুন শিক্ষার্থীরা। অনলাইন ক্লাসে তাল মেলাতে পারছেন না অনেকেই, তবুও গুনতে হচ্ছে টিউশন ফি লাখ লাখ টাকা। ব্রিটেনের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী 2018-19 সাল থেকে 4,85,645 জন বিদেশি শিক্ষার্থী ব্রিটেনে অধ্যয়নে এসেছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত শিক্ষার্থীর সংখ্যা 1,43,025 জন। 2020 সালে টিয়ার 4 স্টুডেন্ট ভিসায় কিছু পরিবর্তন আনার পর বাংলাদেশি শিক্ষার্থীদের ব্রিটেন গমন বেড়েছে। করোনাকালেও বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় প্রচুর সংখ্যক শিক্ষার্থী এসেছেন। ব্রিটেনের আইন অনুসারে সপ্তাহে কলেজ পর্যায়ে 10 ঘন্টা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাত্র 20 ঘন্টা কাজের অনুমতি রয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের। কিন্তু দেশটিতে লাখ লাখ ব্রিটিশ নাগরিকই কাজ হারিয়ে বেকার। মোট বেকারের সংখ্যা 15 লক্ষাধিক বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে গত 11 বছরের মধ্যে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অর্থনীতির সব সূচকও নিম্নগামী। শেখ সামাদ নামে এক শিক্ষার্থী বলেন, ব্রিটেনে কাজের আবেদন করতে হলে ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বরের দরকার হয়। তিনি এনআই এর জন্য 3 মাস আগে আবেদন করলেও এখনও পাননি। আমাদের স্বপ্নের লন্ডনের সঙ্গে বাস্তবতার ফারাক আকাশ পাতাল। ইউকে বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সাইদুল ইসলাম বলেন, আমরাও 1 যুগ আগে ব্রিটেনে স্টুডেন্ট ভিসায় এসেছি, তবে একজন ছাত্র রেস্তোরাঁয় থাকা খাওয়ার বিনিময়ে কাজ করে মোটামুটি বাঁচতে পেরেছে। এখন করোনা তো রেস্তোরাঁয় বন্ধ, কাজের জন্য এদেশে স্থায়ী হওয়া মানুষজনই হাহাকার করছেন। সেখানে অদক্ষ সদ্য দেশ থেকে আসা শিক্ষার্থীদের তো আরও বেশি কষ্টে আছেন। সাইদুল আরও বলেন, এখন যারা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার জন্য আসছেন, তারা বিশ্ববিদ্যালয়গুলো নির্ধারিত টিউশন ফি দিয়ে আসলেও করোনার কারণে সরাসরি ক্লাসে অংশগ্রহণ কিংবা একাডেমিক সুযোগ সুবিধা কাজে লাগাতে পারছেন না। পাবলিক লাইব্রেরি সহ বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব লাইব্রেরি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। মৌলভীবাজার জেলার তরুণ সাংবাদিক মেহেদি হাসান মারুফ জানান, আমি 17 ফেব্রুয়ারি লেখাপড়ার জন্য ইউকেতে পাড়ি জমাই। প্রথমে যে সমস্যার মুখোমুখি হচ্ছি সেটি ভাষাজনিত সমস্যা। যদিও আমার IELTS স্পিকিংয়ে ভালো স্কোর আছে, তবুও তাদের কথা বুঝতে সমস্যা হচ্ছে। দ্বিতীয়ত, এই মুহূর্তে কাজ খুঁজে পাওয়া প্রায় সোনার হরিণ হয়ে গেছে। প্রতিশোধ নিতে নেমে পড়েছেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ দলে তার বিরোধীদের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছেন। সিনেটে অভিশংসন আদালতে তার বিরুদ্ধে ভোট দেওয়া রিপাবলিকানদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সিনেটে 7 জন রিপাবলিকান ট্রাম্পকে অভিশংসন দণ্ড দেওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। এই 7 জনের মধ্যে একজন 2022 সালে পুনর্নির্বাচনের জন্য লড়বেন। তিনি সিনেটর লিসা মার্কাউস্কি। তার বিরুদ্ধে প্রচারে নামার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কাউস্কি আলাস্কা অঙ্গরাজ্যের সিনেটর। তিনি 2002 সাল থেকে নির্বাচিত হয়ে আসছেন। রিপাবলিকান পার্টির এক ভিন্নধর্মী এই সিনেটর নিজের অবস্থান থেকে সব সময় লড়াই করেছেন।
ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে মার্কাউস্কি তার বহু সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। 2018 সালে ট্রাম্প মনোনীত সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানাগের বিপক্ষে ভোট দিয়েছিলেন মার্কাউস্কি। 2020 সালে উদারনৈতিক বিচারপতি রুথ গ্রিনসবার্গ মারা গেলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন বিচারপতি মনোনয়ন না দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। রিপাবলিকান আইন প্রণেতা হয়েও মার্কাউস্কি সিনেটে অভিশংসন আদালতে ট্রাম্পের দণ্ডের পক্ষে ভোট দেন। রিপাবলিকান পার্টির বিরোধিতা সত্ত্বেও তিনি প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত দেব হেল্যান্ডকে ইন্টেরিয়র সেক্রেটারির পদে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এতটাই বিগড়ে গেছেন যে সব ঐতিহ্য ভেঙে দলের একজন প্রার্থীর বিরুদ্ধে সরাসরি মাঠে নামার ঘোষণা দিয়েছেন। সংবাদ মাধ্যম দ্য হিলকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, আলাস্কার ব্যর্থ আইন প্রণেতা মার্কাউস্কিকে তিনি কোনো অবস্থাতেই সমর্থন জানাবেন না। সিনেটর মার্কাউস্কি আলাস্কা অঙ্গরাজ্যকে খুব বাজেভাবে প্রতিনিধিত্ব করছেন বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন তিনি জানেন না যে আগামী বছর অন্যরা কে কোথায় থাকবেন, তবে তিনি আলাস্কায় মার্কাউস্কির বিরুদ্ধে প্রচারে থাকবেন। ট্রাম্প দলের মধ্যে নিজের জনপ্রিয়তার জোরে কিংমেকার হয়ে ওঠার জন্য নেমে পড়েছেন। ক্ষমতা থেকে চলে যাওয়ার পর সাধারণত মার্কিন প্রেসিডেন্টরা নীরব থাকেন। তারা বইপত্র লেখেন, লাইব্রেরি প্রতিষ্ঠা করেন, দেশের অভিভাবক হিসাবে কাজ করেন। দেশের সমস্যা সংকটে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্টদের পরামর্শ গ্রহণ করেন, কিন্তু সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এসবের মধ্যে নেই। আমেরিকায় রক্ষণশীলতা ও উগ্রতাকে উস্কে দিয়ে রাজনৈতিক সুবিধা গ্রহণকে নিজের ব্রত হিসেবে নিয়েছেন ট্রাম্প। মেক আমেরিকা গ্রেট আন্দোলনকে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এমনকি 2024 সালে নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।